স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে পুরো সংবাদে। চলচ্চিত্রের আড়ালে অবৈধ ব্যবসা করতেন চিত্রনায়িকা পরিমণি। তার সঙ্গে এক নারী ও কস্টিউম ডিজাইনার জীবীয় সম্পৃক্ত বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। মাদক মামলায় 4 দিনের জিজ্ঞাসাবাদে এখন গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পরিমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ সহ 4 জন। এই মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। চলচ্চিত্র সমিতির নেতারা বলছেন ব্যক্তির অপকর্মের দায়ভার শিল্পী সমিতি নেবে না। বিস্তারিত দেখুন মৌ খন্দকারের প্রতিবেদনে। পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। একে একে বেরিয়ে আসছে চিত্রনায়িকা পরিমণির অবৈধ ব্যবসার প্রমাণ। বুধবার হঠাৎ পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। ওই দিনই প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানেও মেলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এই ঘটনায় পরিমণি ও রাজ সহ তাদের 2 সহযোগীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আদালত 4 জনকে 4 দিনের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশকে অনুমতি দেয়। গোয়েন্দারা বলছেন অনেকেরই নাম বেরিয়ে আসছে তদন্তে। চলচ্চিত্র জগতের আলোচিত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কি তথ্য দিয়েছে এমন প্রশ্নের জবাবে শুক্রবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার বলেন, অন্ধকার জগতের পেছনে কারা রয়েছে তাদের নাম জানা গেছে। পরিমণির সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। তাদের সাথে আমরা কালকে প্রাথমিক কথা বলেছি, জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে একজন মহিলা রয়েছে, আরেকটা ছেলে যে কথাটা বললেন জেমি, ওর বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, খুব শীঘ্রই গ্রেপ্তার হবে। আর আরও যারা তাকে প্যাট্রোনাইজটা করেছে তাদেরও খোঁজখবর আমরা নিচ্ছি। আমরা মনে করি আমরা শীঘ্রই সবাইকে আইনের আওতায় আনতে পারব। র্যাব বলছে প্রযোজক রাজ তথাকথিত মডেলদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ড করাতেও তা স্বীকার করেছেন। তাদের দেয়া সব তথ্যই যাচাই বাছাই করা হচ্ছে। অনেকের সাথে তার সুসম্পর্ক, সখ্যতার কথা সে বলেছে আমাদেরকে। অনেকের সাথে তার মিডিয়া জগতে তার পরিচিতির কথা সে আমাদেরকে বলেছে। সমস্ত বিষয়গুলো যেটা তদন্তের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। আমরা এটা তো তাদের ওয়ান সাইডেড বক্তব্য আমরা নিয়েছি, শুনেছি। এটা পরবর্তীতে তদন্তের মাধ্যমে হয়তো আরো বিস্তারিত পাওয়া যাবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, কোন শিল্পীর ব্যক্তিগত অপকর্মের দায় সমিতি নেবে না। তো এই ধরনের 1-2 শিল্পীর জন্য যদি আমাদের সমগ্র শিল্পী সমাজের একটা সুনামহানি হয়, মানে সুনাম নষ্ট হয়, সেটা আমরা শিল্পী সমাজ কখনোই মেনে নেব না। চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক রাজের মামলা পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দর্শক, খবরের শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে চলচ্চিত্র নির্মাতা চয়নিতা চৌধুরীকে আটক করা হয়েছে। রাজধানীর পান্থপথ থেকে আটক করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরিমণির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। পরিমণিকে গ্রেফতারের পরই গুঞ্জন ওঠে গ্রেফতার হতে পারেন চয়নিকা চৌধুরীও। এই মুহূর্তে গোয়েন্দা কার্যালয়ের সামনে আছেন সহকর্মী প্লাবন রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্লাবন, সঠিক আসলে কোন অভিযোগের ভিত্তিতে চয়নিকা চৌধুরীকে আটক করা হয়েছে, কি জানতে পেরেছেন সেখান থেকে? বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি ডিবির পক্ষ থেকে। আমরা যতটা জানতে পেরেছি, পান্থপথ থেকে চয়নিকা চৌধুরীকে আটক করে নিয়ে আসা হয়েছে ডিবি অফিসে। কিছুক্ষণ আগে আমরা পেছনে দেখতে পাচ্ছেন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে। কিছুক্ষণ পরে হয়তো আমরা ডিবি কর্মকর্তা যারা রয়েছেন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলতে পারবো। যতটা আমরা ধারণা করছি, পরিমণির সঙ্গে আমরা যেদিন প্রথম পরিমণি তার লাঞ্ছনার বিষয়ে সংবাদ সম্মেলন করছিলেন, সেদিন পুরো সময়টাই চয়নিকা চৌধুরী তার বাসায় ছিলেন, তার পাশে ছিলেন সংবাদ সম্মেলনে। এবং আমরা তখন যতটা জানতে পেরেছিলাম যে পরিমণি তাকে মম বলে ডেকে সম্বোধন করতেন। তাতে করে বোঝা যায় যে পরিমণির সঙ্গে হয়তো তার ব্যক্তিগত কোনো সম্পর্ক কিংবা অন্য কোনো সম্পর্ক থাকতে পারে, ব্যবসায়িক কিংবা চলচ্চিত্র অঙ্গনের কোনো সম্পর্ক থাকতে পারে। অথবা যেটি হতে পারে যে পরিমণি কিংবা যারা ধরা পড়েছেন এর মধ্যে আটক হয়েছেন, রিমান্ডে বিভিন্ন জিজ্ঞাসাবাদ চলছে, সেসব জিজ্ঞাসাবাদের
কিংবা তদন্তের স্বার্থে আরো বেশি তথ্যপত্রের স্বার্থে হয়তো চয়নিকা চৌধুরীকে আটক করা হতে পারে। আমরা নিশ্চয়ই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। আপনি জানেন যে এরই মধ্যে পরিমণিকে 4 দিনের রিমান্ডে নিয়ে আনা হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্র প্রযোজক রাজকেও আটক করে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। সে রিমান্ডে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ চলছে। যেটি মূল অভিযোগ তাদের বিরুদ্ধে, তাদের বাসায় মিনি বার পাওয়া গেছে, একই সঙ্গে যৌন বিকৃত যৌনাচারের বিভিন্ন রকম উপকরণ পাওয়া গেছে। এসব বিষয়ের মূল হোতাকারা, পেছনের হোতাকারা, সেসব বিষয় নিয়ে আরো বিস্তারিত তথ্যপত্র সংগ্রহ করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে হয়তো এই চয়নিকা চৌধুরীকে আটক করা হতে পারে। একই সঙ্গে আপনি জানেন যে আরো বেশ কয়েকজন মডেল অভিনেত্রী যারা এর আগে চলচ্চিত্র অঙ্গনে ছিলেন, নাটক করেছেন, বিভিন্ন অ্যাডভার্টাইজে অংশ নিয়েছেন, সেসব মডেল অভিনেত্রীরা এখন পর্নোগ্রাফির সঙ্গে জড়িত হয়ে গেছেন, এরকম তথ্য গোয়েন্দা পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে রয়েছে। তারা চেষ্টা করছেন এদের মূল হোতাকারা, এবং এসবের মধ্য দিয়ে একটা বড় চক্র আছে, রাজধানীতে একটা বড় ধরনের চক্র আছে। সেই চক্র মূল হোতাকারা, সেসব বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। একটু জানিয়ে রাখতে চাই যে পরিমণি সহ যারা মডেল রয়েছেন, এরই মধ্যে যারা মডেল মৌ, পিয়াসা যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই হয়তো আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে তেমন আভাস কিন্তু গতকাল যে র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছিল, পরিমণি যখন রেপ ভাগ করারে ছিলেন সেখান থেকে একরকম তথ্য দেওয়া হয়েছিল। পাশাপাশি গতকাল আমরা যে বনানী থানায় যখন নিয়ে আসা হয়েছিল, বনানী থানায় পরিমণি সহ চলচ্চিত্র প্রযোজক রাজকে যখন নিয়ে আসা হয়েছিল, তারপরে যখন আদালতের প্রতি রওনা হয় তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত হবে। পরিমণি কিংবা চলচ্চিত্র প্রযোজক রাজকে যারা এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা হচ্ছে এবং তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, মাদক কিংবা মাদকের আসর বসিয়ে উচ্চবিত্তদের সন্তানদেরকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন রকম ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আদায় করার যে চক্র রয়েছে, প্রতারণার ফাঁদে ফেলে সেসব চক্রকে খুঁজে বের করার চেষ্টা করছে, এবং তারই একটা অংশ যারা চলচ্চিত্র অঙ্গন কিংবা নাটকের অঙ্গনের সঙ্গে জড়িত রয়েছেন, কলাকুশলী রয়েছেন, উঠতি বয়সী নায়িকারা রয়েছেন, তাদেরকে ব্যবহার করার যে অভিযোগ রয়েছে, এই সব কিছু মিলিয়ে যে চক্রটি রয়েছে তাদেরকে ধরার একরকম চেষ্টা চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেসব এর অংশ হিসেবে হয়তো বা চয়নিকা চৌধুরীর কাছ থেকে আরো বেশি তথ্য পেতে পারে ডিবি পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সে কারণে এই চয়নিকা চৌধুরীকে হয়তো বা এভাবে আটক করা হয়েছে। তবে চয়নিকা চৌধুরীর সঙ্গে আমাদের গণমাধ্যম কর্মীরা যখন ওখানে ছিলেন, চয়নিকা চৌধুরী একটু কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তিনি যেমনটা বলেছেন যে তিনি এখনো জানেন না তাকে কেন আটক করা হচ্ছে, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এতটুকু কথা তিনি আসলে বলেছেন। তো মোটামুটি ডিবি অফিসে আমরা আছি, এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চয়ই আমরা আরো কিছুক্ষণ পরে জানাতে পারবো। নিশ্চয়ই ডিবি অফিসে যারা কর্মকর্তা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা আমাদেরকে জানাবেন কি কারণে চয়নিকা চৌধুরীকে গ্রেপ্তার করা হচ্ছে। একই সঙ্গে যারা এই পর্যন্ত গ্রেপ্তার রয়েছেন, পরিমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ, একই সঙ্গে পিয়াসা মৌ, তাদের বিষয়ে আরো বিস্তারিত তথ্য নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল মোটামুটি আমার কাছে ডিবি অফিসের সামনে থেকে সবশেষ খোঁজ খবর। নিঃসন্দেহে প্লাবন রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী প্লাবন রহমান ডিবি অফিস থেকে জানাচ্ছিলেন চয়নিকা চৌধুরীকে গ্রেফতারের যেই বিস্তারিত, তার কিন্তু সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে আসলে চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। চলে যাচ্ছি পরের সংবাদে। বিতর্কিত মডেল ফারিয়া মাহমুদ পিয়াসা 3 মামলায় আবারও 8 দিনের রিমান্ডে এবং আরেক মডেল মৌ আক্তার 4 দিনের রিমান্ডে সিআইডির কাছে। গেল রোববার তাদের রাজধানীর বাড়িধারা মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে সাইবার ক্রাইম বিভাগ। সোমবার তাদের 3 দিন করে রিমান্ড দেন সিএমএম আদালত। তাদের কাছে রিমান্ডে পাওয়া গেছে নানা তথ্য, আর তাদের মোবাইলে ধারণ করা নানা অশালীন নাচ গানের ছবি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত মাসুদা লাবনের প্রতিবেদনে। বিত্তবান পরিবারের ছেলেদের মাদকে আসক্ত করা, মাদক বিক্রি ও ধর্নাঢ্য ব্যক্তিদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগে আটক করা হয় মডেল ফারিয়া মাহমুদ পিয়াসা ও মৌ আক্তারকে। সোমবার ঢাকার সিএমএম আদালত তাদের পৃথক 2 মামলায় 3 দিনের রিমান্ড দেন। রিমান্ডে তাদের মোবাইলে পাওয়া যায় অশ্লীল নাচ গানের ছবি,
জানা যায় মাদক ব্যবসার পাশাপাশি পিয়াসা নিজের এমন অশালীন নাচ গান ছাড়াও নারীদের দিয়ে তার দেহ ব্যবসার চক্র আছে। শুক্রবার দুপুরে পিয়াসা ও মৌকে নেওয়া হয় নিম্ন আদালতে। আদালত মৌ আক্তারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন মোহাম্মদপুর থানার মাদক মামলায়। এই মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়। বাকি যে 2টা মামলা, ওই 2 মামলায় 1 নম্বর আসামি 2জনই আলাদা আলাদাভাবে গ্রেপ্তার হয়েছে এবং মাদক উদ্ধার হয়েছে, অর্থাৎ টাকার রিমান্ডের কোনো যুক্তিকতা নেই। 2টা মামলায় নিচে লেখা আছে পিয়াসা, তার বাবার নাম নাই, ফুল নাম নেই, অজ্ঞাতনামা হিসেবেই তাকে অ্যাড করা হয়েছে পরিকল্পিতভাবে। আর পিয়াসাকে গুলশান, খিলক্ষেত ও ভাটারা থানার মাদক মামলায় 27 দিনের রিমান্ড আবেদন করলে গুলশান থানার মাদক মামলায় 8 দিনের রিমান্ড দেন। তারা দুজনেই আছেন রিমান্ডে সিআইডির কাছে। এছাড়া খিলক্ষেত ও ভাটারা থানার মাদক মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় পিয়াসাকে। আদালত এখানে 2টি মামলায় 3 দিন করে, আরেকটি মামলায় 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত পিয়াসার বিরুদ্ধে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মৌ, মারিয়া আক্তার মৌ, তাকেও মোহাম্মদপুর থানা একটা মাদকের মামলা, সেই মামলাটা এখন ডিবি থেকে সেটা সিআইডিতে বদলি হয়েছে, নতুন আয়ু হয়েছে এবং সেই মামলাও জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে পুলিশ 10 দিন রিমান্ড চেয়েছিল, সেখানে 4 দিন পুলিশ। গত রবিবার তাদের রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর থানা থেকে আটক করা হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। কমছে না দুদকের অনুসন্ধানাধীন মামলার জট। আটকে আছে দীর্ঘদিন ধরে চলমান স্বাস্থ্য খাতের দুর্নীতিতে আলোচিত অভিযুক্তদের তদন্ত। এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, দেশে দুর্নীতির গভীরতা ব্যাপক। আর এজন্য দুদকের কার্যক্রম পরিচালনা আরো জোরদার ও গতিশীল করার পরামর্শ দিয়েছেন তিনি। স্বাস্থ্য সহ অন্যান্য অভিযোগের তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানান দুদক কমিশনার মোজাম্মেল হক। আলী তালুকদারের রিপোর্টে বিস্তারিত। 2020 সালের শুরুতেই দেশের স্বাস্থ্য খাত নিয়ে অভিযোগ ওঠে দুর্নীতির। একে একে দুদকের জালে জমা পড়ে স্বাস্থ্যের মাফিয়াদের নাম। করোনাকালে নকল মাস্ক, ভুয়া করোনার রিপোর্ট আর দেশের বিভিন্ন হাসপাতালের সরঞ্জামাদি কেনায় বিভিন্ন অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনের কাছে। অভিযোগের তালিকায় আসে রিজেন্ট, জেকেজি কেলেঙ্কারি, স্বাস্থ্যের মাফিয়া মোতাজ্জেরুল ইসলাম মিঠু থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি সহ দেশের বিভিন্ন হাসপাতালের কর্মকর্তাদের নামও। ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ, হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের অভিযোগে সংস্থাটি তলব করে সে সময়কার আলোচিত ব্যক্তিদের। নানা নাটকীয়তায় জন্ম দেয়া শাহেদ 7 দিনের রিমান্ডে হয়ে যান অসুস্থ। সাবরিনাকে করা হয় জিজ্ঞাসাবাদ। স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ পড়ে শোনান তার আত্মপক্ষ সমর্থনের ফিরিস্তি। তদন্তাধীন, তাই এই বিষয়ে বেশি কিছু বলা সমীচীন নয়। দেশের স্বাস্থ্য খাত নিয়ে দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়েও সংস্থাটির তৎকালীন কর্মকর্তারা জানান চলমান তদন্তের কথা। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছে। বছর গড়িয়ে গেলেও এসব অভিযোগের নিষ্পত্তি হয়নি। দুদক কমিশনারও স্বীকার করেন কার্যক্রম বিলম্বিত হওয়ার কথা। স্বাস্থ্য বিভাগে প্রাপ্ত অন্যান্য অভিযোগের বিষয়ে দুদক ব্যবস্থা নিয়েছে এবং অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। কোভিডের কারণে অনুসন্ধান কার্যক্রমে কিছুটা বিলম্ব হচ্ছে। দুর্নীতিতে আলোচিত ব্যক্তিদের অভিযোগ প্রাধান্য দেওয়ার কথা বলেন টিআইবির পরিচালক। সবচেয়ে আলোচিত যে দুর্নীতির ঘটনাগুলো বা অভিযোগগুলো এবং যেগুলো বিশেষ করে যার সাথে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ জড়িত দৃষ্টান্তমূলকভাবে দেখাতে পারে, তাহলে কিন্তু এই যে জট বা দীর্ঘসূত্রিতা নিয়ে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, যে উদ্বেগ এবং যে আস্থার এক ধরনের সংকট, সেটি কিছুটা হলেও লাঘব হবে বলে আমি মনে করি। দুদকের কর্মকাণ্ড দীর্ঘায়িত না করারও পরামর্শ দেয় টিআইবি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। 6 দিনে দেশে 32 লাখ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সিটি কর্পোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে 7 থেকে 12 আগস্ট পর্যন্ত চলবে এই প্রচার অভিযান। টিকা গ্রহীতাদের বয়স নতুন করে আবারও 25 বছর নির্ধারণ করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশেদ আলম। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। দেশের 80% মানুষকে টিকার আওতা আনতে বেশ কয়েক সপ্তাহ ধরে নানা সিদ্ধান্তের কথা বলে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। ক্ষণে ক্ষণে সেই সিদ্ধান্তের নানা পরিকল্পনা কাটছাট করছে সরকার। গণটিকায় বিশৃঙ্খলা এড়াতে কার্যক্রমে যুক্ত করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের। অবশেষে শনিবার শুরু হতে যাচ্ছে সেই গণটিকা কার্যক্রম।
শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএসে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সারা দেশের 4,600 ইউনিয়ন আর সিটি কর্পোরেশনের 433টি ওয়ার্ডে একযোগে 32 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। 7 আগস্ট সারা দেশের সকল ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। 8 এবং 9 আগস্ট ইউনিয়নের যে সকল ওয়ার্ডে 7 তারিখে নিয়মিত টিকাদান কার্যক্রম চালু ছিল, সে সকল ওয়ার্ডে এবং পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে। ইন অ্যান্ড অ্যারাউন্ড 32 লক্ষ 32 lakhs। দেশের 18 বছর বয়সী অনেক নাগরিকের জাতীয় পরিচয়পত্র তথা আইডি কার্ড নেই। স্বাস্থ্য অধিদপ্তরের আশঙ্কা, এতে টিকাদানে বিশৃঙ্খলা তৈরি হবে। ফলে সর্বনিম্ন 25 বছর বয়সীদের থেকে যারা নিবন্ধন করেছে তারাই এখন টিকা নিতে পারবে। 25 বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী। টিকা কার্যক্রমের সবশেষ হিসাব অনুযায়ী এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন দেশের শতকরা 5.44 জন আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 2.52 জন। সরকারের হাতে এখন সব মিলিয়ে টিকা আছে 1,07,16,000 ডোজ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনাতে আক্রান্ত হয়ে আরও 248 জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট 22,150 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 12,606 জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,35,260 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একদিনে সুস্থ হয়েছেন 15,494 জন। 24 ঘন্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে 48,860টি আর নমুনা পরীক্ষা হয়েছে 48,015টি। নমুনা পরীক্ষা বিবেচনায় একদিনে করোনার রোগী শনাক্তের হার 26.25%। করোনার বিস্তার রোধে দেয়া লকডাউনের 15তম দিন শুক্রবার ছুটির দিনে রাজধানীর রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তাঘাটে বেড়েছে মানুষের উপস্থিতিও। দোকানপাট খুলছে, রাস্তায় বাড়ছে যানবাহনের সংখ্যাও। প্রধান সড়কে বসানো পুলিশ কিছুটা তৎপর থাকলেও রাজধানীতে প্রবেশ পথে বসানো চেকপোস্টগুলো অনেকটাই শিথিল দেখা গেছে। বিশেষ করে গাবতলী, আবদুল্লাপুর এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। তবে গণপরিবহন না পেয়ে অনেকে রিক্সা, ভ্যানে চেপে কিংবা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্য যেতে দেখা গেছে। 10 আগস্ট রাত 12টা পর্যন্ত চলমান এই বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়েছে শিল্প কলকারখানা। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মানুষদেরকে যারা লকডাউনে চাকরি চলে গেছে বা খাওয়াইতে পারতেছে না, বাজার করতে পারতেছে না, ওনাদেরকে আমরা দান করতে গেছিলাম। আইডা যাইতেছে যে আইলাম 100 টাকা নিল, মহাখালী তো না টাকা তো নাই, বসে বসে খাওয়ার তারা আমাকে তৌফিক দেয় না। এই কারণে কাজের জন্য মনে করেন এই জায়গায় আসতে হলো। যদিও মানুষ কিছু প্রয়োজনে বের হচ্ছে, আর যারা একান্তই কোনো কারণ ছাড়া বের হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা গভর্নমেন্টের আদেশ ভায়োলেশনে আমরা তাদের প্রসিকিউশন দিয়ে দিচ্ছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলতি সপ্তাহে আবারও বেড়েছে মৃত্যু ও সংক্রমণের মাত্রা। বিশ্বে গেল 24 ঘন্টায় মারা গেছে 10,392 জন আর আক্রান্ত হয়েছে 7,04,000-এর বেশি মানুষ। এর মধ্যে ইন্দোনেশিয়ায় একদিনে মারা গেছে 1700-র বেশি মানুষ আর গেল 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শনাক্তের ঘটনা ঘটেছে। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে প্রায় 1,21,000। এ নিয়ে গোটা বিশ্বে মোট সংক্রমণ দাঁড়ালো 20,17 লাখ আর মোট প্রাণহানি ছাড়িয়েছে 42,80 লাখ। অস্ট্রেলিয়াতে সংক্রমণ রোধে অর্ধেকের বেশি অঞ্চলে লকডাউন জারি করায় এর বিরুদ্ধে বিক্ষোভ চলমান রয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। গেল বছরের এই সময়ের চাইতে যে কয়েক গুণ বেশি। সবশেষ 24 ঘন্টায় 214 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে 211 জনই ঢাকার। ডেঙ্গু রোগী বাড়ার সঙ্গে করোনা ও আবহাওয়ার সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। 24 ঘন্টায় আরো 214 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,115-তে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর আরও জানায় গেল 24 ঘন্টায় আক্রান্ত 214 জনের মধ্যে 3 জন ঢাকার বাইরের আর বাকিরা ঢাকার। মোট আক্রান্তের মধ্যে ঢাকার বাইরে আছেন 147 জন। এর মধ্যে চলতি আগস্ট মাসেই 1457 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমেছে, তাই বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার হচ্ছে কি মাঝে মধ্যে থেমে থেমে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হলেই যেখানে পানি জমবে, পরিষ্কার পানি জমলে ওখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পায়। যেমন বাইরে যে কোনো পরিত্যক্ত পাত্র, যে ডাবের খোসা বা ক্যান বা ধরনের যে চিপসের খোসা, এমনকি যে টায়ার দেখবেন ফালায় রাখে, টায়ারের মধ্যে পানি জমে, ওর মধ্যে ডেঙ্গু মশা কিন্তু ডিম পারে। এছাড়াও এই যে ডেঙ্গুর মশার যে ডিমগুলো, এগুলো কিন্তু সুপ্ত অবস্থায় মাটিতে থেকে যায়। বৃষ্টির পানি পড়লেই এই ডিমগুলো থেকে মশা একটা এডিস মশা তৈরি হয়। জুলাই মাসে দেশে বিভিন্ন হাসপাতালে অন্তত 2286 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জুন মাসে 272 জন ও মে মাসে 43 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। গেল বছর করোনা প্রকোপের মাঝে মানুষ বেশি স্বাস্থ্যবিধি মেনেছেন। এবার স্বাস্থ্যবিধি কম মানায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর কম ছিল দেখে অনেকে সচেতনটা ভুলে গিয়েছে। যেমন স্বাস্থ্যবিধি কথা বলেন, যখন মানুষ যে ভ্যাকসিন দেওয়া শুরু করলো তখন এই স্বাস্থ্যবিধি ভুলে গেল। এর ফলে জনগণ সচেতন ছিল না বলে কিন্তু সংখ্যাটা একটু বাড়তির দিকে ডেঙ্গুটা, এবং এই মৌসুমটা কিন্তু ডেঙ্গুর মৌসুম, সেই জন্য সবাইকে সচেতন হতে হবে। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে 1010 জন এবং ঢাকার বাইরে 38 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। দেশে করোনা ভাইরাসের টিকা আসার শুরুর দিকে বিএনপি এর তীব্র সমালোচনা করলেও এখন তারা টিকা নিয়ে বেশ আরাম বোধ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার খিলক্ষেতে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি গাধার মতো জল ঘোলা করে খায়। বিএনপি নেতারা এমনও বলেছিলেন করোনার টিকা নিলে শরীরের ক্ষতি হবে। এরপর দেখা গেল তাদের শীর্ষ নেতারা চুপি চুপি টিকা নেওয়া শুরু করেছেন। তারা করোনার টিকার ব্যাপারে মানুষের মধ্যে অনীহা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল, কিন্তু সেই অপচেষ্টায় কাজ হয়নি বলেও জানান তিনি। নওগাঁর 4 উপজেলায় 1000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। এ নিয়ে গত 3 দিনে জেলার 3000 দরিদ্র পরিবার পেল এই খাদ্য সহায়তা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় সারা দেশে এই কার্যক্রম পরিচালনা করে সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভ সংঘ। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনায় দেশ জুড়ে যখন মানুষ অসহায়, ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। এই কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার ত্রাণ সহায়তার শেষ দিনে নওগাঁ জেলার 4 উপজেলার কোরসা, পত্নীতলা, ধামইরহাট ও মহাদেবপুরে সহস্রাধিক মানুষের মাঝে চাল, ডাল, আটা সহ বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। এই ত্রাণটা দিচ্ছে আমার বসুন্ধরা গ্রুপ, আল্লাহ দিলে আমরা ছেলেবেলে দিয়ে সবাই মিলে খাবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আরো শক্তিমান হন। আমাদেরকে যে উপকারটা করলো আমরা ওনার জন্য দোয়া করি। আমার পরিবারের সবাই খাদ্যটা গ্রহণ করে চলাফেরা ভালোভাবে করতে পারবে। আর এই মানবিক সহায়তা অব্যাহত থাকার কথা জানিয়েছেন আয়োজক কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আজকে আমরা নওগাঁ জেলায় 3000 পরিবারকে এই খাদ্য সহায়তা বিতরণ সম্পন্ন করলাম এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা রাজশাহী বিভাগের 24000 পরিবারকে এই খাদ্য সহায়তা বিতরণ করব। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের এই উপহার অসহায় দরিদ্রদের কাছে পৌঁছে দেয় প্রশংসা করেছেন জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্মকর্তারা। আমি আমার উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বসুন্ধরা গ্রুপ একটি বড় আমাদের এই দেশের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে তার অনেক অবদান আছে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হলো। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপের সহায়তায় উত্তরবঙ্গের নওগাঁয় 3000 পরিবার সহ রাজশাহী বিভাগের 24000 পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস আজ। বহুমুখী সৃজনশীল প্রতিভার সমন্বয় ঘটেছিল কবির বর্ণময় দীর্ঘ কর্মজীবনে। অসাম্প্রদায়িক চেতনা, মানবপ্রেম, প্রকৃতির নির্মলতা বারবার প্রকাশ পেয়েছে কবিগুরুর লেখনীতে। তাই একবিংশ শতাব্দীতেও বিশ্ব দরবারে আজও প্রাসঙ্গিক বিশ্বকবির রচনাবলী, এমন কথাই বলেছেন বিশিষ্ট ব্যক্তিরা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে সুকন্যা আমিরের প্রতিবেদন। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই। রবীন্দ্রনাথ ঠাকুর, যার প্রতিভার উজ্জ্বল ছটায় আলোকিত হয়েছে বাংলা সাহিত্যের প্রতিটি শাখা। সৃষ্টিগুণে তিনি হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের কবিগুরু। সৃষ্টিকর্ম বিশ্বের দরবারে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে। যে কবি, গল্পকার, নাট্যকার, গীতিকার এবং চিত্রকর, যার হাত ধরে সাহিত্যের একটা প্রাণের সঞ্চার এবং যাকে কেন্দ্র করে সাহিত্যের একটা প্রবল স্রোত আবর্তিত হয়েছে, তিনি তো প্রাসঙ্গিক থাকবেন। প্রকৃতির নির্মলতা, স্বদেশ প্রেম, অসাম্প্রদায়িক চেতনা বারবার প্রকাশিত হয়েছে তার লেখনীতে। তাই তো একবিংশ শতাব্দীতেও বিশ্ব দরবারে প্রাসঙ্গিক হয়ে আছে কবিগুরুর ভাবনা, দর্শন। জাপানে দেখেছি, চায়নাতে দেখেছি যে রবীন্দ্রনাথ সর্বত্র অনুদিত হয়েছে। আমার এটা মহা ভুল হবে যদি আমি মানুষে বিশ্বাস হারাই। তো সেখান থেকে কথাটি এসছে, মানুষে বিশ্বাস হারানো পাপ। রবীন্দ্রনাথ বারবার বলেছেন, মিলনের কথা বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম সম্প্রদায়ের মিলনের আহ্বান জানিয়েছেন। সেটি আজকে আমাদের কাছে প্রাসঙ্গিক। এইভাবে যদি বিবেচনা করি তাহলে রবীন্দ্রনাথ আসলে সামগ্রিকভাবে মানবতার কবি। বছরের দু একটি দিনক্ষণ নয়, বরং রবীন্দ্র চর্চা হওয়া উচিত প্রতিটি দিন। তবেই বিশ্বকবির দার্শনিকতার আসন স্পর্শ করা সম্ভব, এমনই মনে করেন বিশিষ্ট ব্যক্তিরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আরেকটা বিরতি নিচ্ছে, আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে দেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। চট্টগ্রামে আরও 2,66,400 ডোজ টিকা পৌঁছেছে। এর মধ্যে 38,400 ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং 1,20,000 ডোজ চীনের তৈরি সিনোফার্ম এবং 1,08,000 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা। শুক্রবার সকাল 7টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। চট্টগ্রামে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এই টিকার চালান গ্রহণ করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য শনিবার ভোর 5:30 থেকে 7টা পর্যন্ত এই মহাসড়ককে 1.5 ঘন্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ এই তথ্য জানায়। ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 3 দিনব্যাপী ফ্রি টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণ কার্যক্রমের আয়োজন করেছে নীলফামারীর পৌর বিএনপি। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে ফ্রি টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা লকডাউনের কারণ দেখিয়ে রাজধানীর বাজারগুলোতে দাম বেড়েছে নিত্যপণ্যের। বিক্রেতারা বলছেন পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে সব রকম সবজির দামও। বাড়তি দামে পণ্য কিনতে গিয়ে হতাশ লকডাউনে ক্ষতিগ্রস্ত সাধারণ ক্রেতারা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। 2 সপ্তাহ পার হয়েও চলমান কঠোর লকডাউন, তাই সাধারণ মানুষের আর্থিক অবস্থা ভালো নয়। এর মাঝেও শুক্রবার রাজধানীর বাজারগুলোতে বাড়তি ভিড় দেখা গেল ক্রেতাদের।
সবজির বাজারে গিয়ে দেখা গেল বর্ধিত দামে বিক্রি হচ্ছে প্রায় প্রতিটি সবজি। বাজারে সবজির প্রচুর যোগান থাকলেও লকডাউনের কারণে বেড়েছে পরিবহন ব্যয়, তার প্রভাবেই এমন অবস্থা দাবি বিক্রেতাদের। মরিচ বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। এত অল্প সময়ের ভিতরে অ্যাব্রাপ্টলি 3-4 গুণ দাম বেড়ে যাওয়ার কারণ, গত সপ্তাহে 40 টাকা কেজি কিনেছি, সেই মরিচ এখন 140 টাকা হয়ে গেছে। বরবটি আছে 60 টাকা, মূলা 40 টাকা, বেগুন আছে লাম্বাগুলো আছে 40 টাকা, গোলগুলো আছে 60 টাকা, এরকম করলা আছে 50 টাকা। তবে কুরবানির ঈদের পরের সময় হওয়ায় কিছুটা স্থিতিশীল মাংসের বাজার। ব্রয়লার মুরগির দাম কম, বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। তবে এবার বাজারে ইলিশের আমদানি কম, তাই দামও চড়া। ইলিশ মাছের দাম গত বছর যা ছিল এই সময়, আমি তো নিয়মিত বাজার করি, এখন মনে হচ্ছে অ্যাটলিস্ট 20% বেশি আছে। জালোয়ারে যে যায় 1টা 2টা 3টা করে মাছ পায়, চাঁদপুরে কোনো মাছ নাই, অনেক দাম বেশি, প্রচুর দাম। এদিকে মুদি দোকানেও প্রভাব পড়েছে লকডাউনের। চিনি ও আটার দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত। লকডাউনের মাঝে এমন দাম বৃদ্ধিতে অসহায় সাধারণ ক্রেতারা। যেসব দ্রব্যমূল্য যেটা আছে বাজারে, এগুলো সব অনেক উপরে চলে গেছে, কেনা মানে মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে সবকিছু দিন দিন। নিম্নবিত্ত গরিব শ্রেণীর মানুষ, তাদের জন্য খুব কষ্ট। আর করোনাকালীন সময় মানুষের কাজ নাই। তবে চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও পূর্বের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে চাল। করোনা পরিস্থিতির মাঝেও শুক্রবার বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি ছিল অনেকটাই উপেক্ষিত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আরেকটা বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় টি20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 20 রান। বৃষ্টির কারণে সোয়া 1 ঘন্টা পর শুরু হয় খেলা, তবে এদিন শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ হয় ওপেনিং ব্যাটসম্যানরা। 1 রান নাইম আর 2 রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। আজকের ম্যাচ জিততে পারলেই প্রথমবারের মতো অজিদের বিপক্ষে যে কোনো ফরম্যাটে সিরিজ জয়ের আনন্দে বাঁচবে বাংলাদেশ। নানা নাটকীয়তা গুঞ্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল একটি গভীর সম্পর্কের। হলো না লিওনেল মেসির সাথে বার্সার আবারও গাঁটছড়া বাঁধা। দুপক্ষের প্রবল ইচ্ছা সত্ত্বেও লা লিগার গঠিত শর্তের আর্থিক ও কাঠামোগত কিছু প্রতিবন্ধকতার মারপ্যাচে বার্সার সাথে নতুন মৌসুমে চুক্তিতে থাকা হচ্ছে না রোজারিওর রাজপুত্র লিওনেল মেসির। নতুন কোনো ক্লাবে নাম লেখাচ্ছেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এখনো চূড়ান্ত হয়নি কিছুই। আর এর মধ্য দিয়ে শেষ করছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।